আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও মরক্কো সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে, যেটাকে মরক্কো সরকারি স্কলারশিপ বলা হচ্ছে। এবং এই স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। তার মানে হচ্ছে, আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারছেন, আপনি যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তাহলে মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন, এবং মাস্টার্স কমপ্লিট করে থাকলে পিএইচডির জন্য আবেদন করতে পারছেন। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর নানা স্কলারশিপ, দেশের স্কলারশিপ, অর্গানাইজেশনাল স্কলারশিপ সহ নানা স্কলারশিপের তথ্যগুলো আমি আপনাদের জন্য তৈরি করে আসছি এবং সেই অনুযায়ী টিউটোরিয়াল দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে, কিভাবে সিভি তৈরি করতে হয়, কিভাবে সোপ তৈরি করতে হয়, কিভাবে রেকমেন্ডেশন লেটার নিতে হয়, সব তথ্য আপনি পেয়ে যাবেন। মোট কথা, স্কলারশিপ পাওয়ার জন্য যা যা দরকার সব কিন্তু আমার চ্যানেলেই দেওয়া রয়েছে। তারপরও আবেদন করার ক্ষেত্রে অনেক সময় কনফিউশন সৃষ্টি হতে পারে, কনফিডেন্ট না হতে পারেন, বা আবেদন ঠিকভাবে হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা এই শঙ্কাটাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার প্রফেশনাল পেইড হেল্প নিতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার ইমেলের মাধ্যমে, ফেসবুক পেজ অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে। সকল লিঙ্ক কমেন্টে পিন করা থাকবে। আর সবার কাছে একটি অনুরোধ থাকবে যে যখন আপনি আমার কাছে প্রশ্ন করছেন বা আমার হেল্প চাচ্ছেন, স্পেসিফিকভাবে আমাকে উল্লেখ করতে হবে যে আপনি কোন স্কলারশিপের জন্য এবং কি ধরনের হেল্প আমার কাছে চাচ্ছেন, তাহলে আপনাকে রেসপন্স করা আমার জন্য সহজ হবে। প্রথমেই সাবজেক্ট নিয়ে আলোচনা করি, অর্থাৎ কি কি সাবজেক্ট অফার করা হচ্ছে। বন্ধুরা, যেটা ভিডিওর শুরুতেই বলেছি, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলে আবেদন করা যাচ্ছে। মূলত এখানে আপনি 6টি ফিল্ডে আবেদন করতে পারবেন। মেডিকেল ফিল্ড রয়েছে, প্যারামেডিক্যাল ফিল্ড রয়েছে, কমার্শিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সায়েন্স রয়েছে ভেটেরিনারি সায়েন্স এবং আর্কিটেকচার। যারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পাননি কিন্তু মেডিকেল পড়ার একটি ইচ্ছা রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন। বন্ধুরা, যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছি, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাটা খুব জরুরি। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে, বিশেষ করে মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো কিন্তু অ্যারাবিক বা ফ্রেঞ্চ মিডিয়ামে পড়ানো হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার তো অ্যারাবিক বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা নেই, সেক্ষেত্রে আমার কি করণীয় রয়েছে? যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনি অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু যদি না থেকে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি আবেদন করেন। আবেদন করার পর আপনি যদি সিলেক্টেড হন, সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করিয়ে তারপর সেটা টেস্ট নিয়ে তারপর কিন্তু ফাইনাল কোর্সে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাই যখন আপনারা কোর্স সার্চ করবেন বা কোর্সগুলো দেখবেন, অবশ্যই এটার মিডিয়ামটা চেক করার অনুরোধ করছি। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। কারণ বন্ধুরা, সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি। সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এই স্কলারশিপে বেশ কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটি হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হচ্ছে না, বিনামূল্যেই পড়াশোনা করতে পারছেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। তৃতীয় সুবিধাটা হচ্ছে মান্থলি আপনি একটি স্টাইপেন্ডও পাচ্ছেন। চতুর্থ সুবিধা, ট্রেনিং গ্রান্ট আপনি পাচ্ছেন, বিভিন্ন সময় ট্রেনিং হবে, সেগুলোর বিভিন্ন ভাতাও আপনি পাবেন। এছাড়াও ফুডে সাবসিডি আপনি পাবেন, অর্থাৎ খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে বিশেষ ছাড় আপনি পেয়ে যাবেন। এছাড়া মেডিকেল ফ্যাসিলিটিস বা মেডিকেল কভারেজও রয়েছে। এছাড়া আইএলটিএস লাগছে না, কোনো ব্যাংক ব্যালেন্স লাগছে না, আবেদন করার জন্য কোনো আবেদন ফিও নেই। সর্বশেষ দুটি সুবিধার কথা বলবো। একটি হচ্ছে যখন আপনার থিসিস করতে হবে তখন কিন্তু থিসিসের উপর আপনার একটি গ্রান্টও বা ভাতাও দেওয়া হবে। এবং সর্বোপরি যেটা বলছি, মরক্কো একটি ট্যুরিস্ট বেসড কান্ট্রি, যদিও অন্যান্য ফিল্ডও রয়েছে, তবে ট্যুরিজমটা এখানে খুব জনপ্রিয়। তাই এখানে কিন্তু জব মার্কেটেও কিন্তু একটি ভালো সুযোগ সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে
কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা ভাষা। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেই সাবজেক্টগুলো হয় ফ্রেঞ্চ মিডিয়ামে না হয় অ্যারাবিক মিডিয়ামে হয়ে থাকে, তাই এটা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স না হয়ে থাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা ভাবনা করছেন, এছাড়া বা মেডিকেলের একটি চিন্তা ভাবনা ছিল, এখন প্রাইভেট একটি মেডিকেলে পড়তে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও আপনি যদি বাইরে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা গুনতে হবে। সেখানে আপনি যদি একটি স্কলারশিপে আবেদন করেন এবং সেটা যদি ফ্রি হয় আর সেখানে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করতে পারছেন অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে পারছেন, সেটা কিন্তু আপনার জন্য একটি বড় সুযোগ হচ্ছে। পাশাপাশি ফ্রিতেও পড়াশোনা করা যাচ্ছে। আর শুধুমাত্র একটা চ্যালেঞ্জই আপনাকে নিতে হবে, সেটি হচ্ছে ভাষাগত চ্যালেঞ্জ। আর সেটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটি বড় অপরচুনিটি অপেক্ষা করছে। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে এখানে যে স্টাইপেন্ডটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে $175 আশেপাশে, যেটা মোটামুটি আপনার একা চলাফেরার জন্য ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি হলে ভালো হতো। তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে যে অ্যাকোমোডেশন আপনাকে দেওয়া হচ্ছে সেই অ্যাকোমোডেশনটা সর্বোচ্চ 3 বছরের জন্য হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি অনার্স প্রোগ্রামে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 3 বছর পরে সেটা এক্সটেনশনের একটা বিষয় থাকবে বা নতুন করে অ্যাপ্লিকেশনের একটা বিষয় থাকবে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। তবে এটা একটি ছোটখাটো সমস্যার মধ্যে রয়েছে। এরপরে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যেহেতু কোর্সগুলো ফ্রেঞ্চ মিডিয়ামে পড়ানো হয় বা অ্যারাবিক মিডিয়ামে পড়ানো হয়, সেই ভাষার দক্ষতা যদি আপনার না থেকে থাকে তাহলে এখানে অর্থাৎ বাংলাদেশি ফ্রেঞ্চ কালচারাল সেন্টার বা এই রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনাকে প্রথমে তারা ভাষা কোর্স করাবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। এরপর সেই টেস্ট কমপ্লিট করার পর তারপর আপনাকে মেইন কোর্সে তারা অ্যাডমিশন দিবে। তার মানে এখানে কিন্তু কিছুটা সময় আপনাকে ব্যয় করতে হবে। সর্বশেষ যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে আসন সংখ্যা। এখানে আসন সংখ্যা মোটামুটি কম বলা যেতে পারে। 15টি কোটার কথা এখানে উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে। তবে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, 15 জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করলেও 7 থেকে 8 জন অতিরিক্ত অর্থাৎ মূল কোটার 50% মতো অতিরিক্ত ওয়েটিং লিস্টও রাখা হবে। ধরে নিতে পারেন 7 থেকে 8 জন অতিরিক্ত ওয়েটিং লিস্টও থাকবে। অর্থাৎ মেইন লিস্ট থেকে কেউ যদি ভর্তি না হয় বা কন্টিনিউ না করে বা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকেও শিক্ষার্থীদেরকে নেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে। এবার আসি আবেদন করার শর্ত বা রিকোয়ারমেন্ট। বন্ধুরা এখানে বেশ কিছু বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে, আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথম রিকোয়ারমেন্টটি হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট। যারা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান, 19 বছর থেকে 23 বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে অনার্স করছেন অর্থাৎ ফার্স্ট ইয়ার হয়েছে বা সেকেন্ড ইয়ারে হয়েছে, আপনি এই এইজ রেঞ্জের মধ্যে রয়েছেন, তারপরও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের 30 থেকে 35 বছর প্লাস হলে আবেদন করা যাবে। পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন তারা 35 থেকে 40 বছর প্লাস হলে আবেদন করা যাবে। পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি, আপনার ভালো রেজাল্ট থাকতে হবে। কত রেজাল্ট থাকতে হবে সেটা কিন্তু উল্লেখ করেনি। এটার কারণ হচ্ছে অনেক শিক্ষার্থীর রেজাল্ট ভালো থাকে আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো থাকে না, আবার অনেকের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো থাকে, রেজাল্টটা কিছুটা কম থাকে। তার মানে মোটামুটি সবাই কিন্তু আবেদন করতে পারছেন। সর্বশেষ যে শর্তের কথা বলবো, আপনি যদি ডুয়েল ন্যাশনালিটি হয়ে থাকেন অর্থাৎ আপনার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেক্ষেত্রে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবেন। বন্ধুরা এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। একবার যদি ভালোভাবে ডকুমেন্টসটা আপনি তৈরি করতে পারেন, শুধু মরক্কোর এই স্কলারশিপ না, যে কোনো স্কলারশিপের জন্য কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হবে আবেদন ফর্ম, যেটা আমাদের মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে আবেদন করে সেই ফর্মটি আপনি পাবেন। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট, অর্থাৎ আপনি যেই পর্যন্ত পড়াশোনা করেছেন সব কিছুর সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো কি সত্যায়িত করতে হবে, লিগ্যালাইজড করতে হবে? বন্ধুরা এই ধরনের তথ্য আসলে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ নেই। তবে হ্যাঁ, আপনার যদি সেটা অ্যাটাস্টেড করা থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি অ্যাটাস্টেড করা নাও থাকে সেটা দিয়েও আবেদন করতে পারছেন, কারণ এই ব্যাপারে কোনো তথ্য কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই মেডিকেল সার্টিফিকেটটি আমরা কিভাবে নিব? খুবই সহজ, আপনার হাতের কাছে থাকা যে কোনো একজন ডাক্তারের কাছে চলে যেতে পারেন, তিনি তার কাছে স্কলারশিপের কথা বলবেন এবং বেসিক কিছু টেস্টের কথা বলবেন এবং এই টেস্টগুলোর সাথে যক্ষ্মার টেস্ট এবং কোভিডের টেস্টও কিন্তু যুক্ত করে দিবেন এবং এই টেস্টগুলো যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়ে এনে
ডাক্তারবাবুকে যখন আপনি দেখাবেন, উনি তার অফিসিয়াল যে প্যাড রয়েছে বা তার প্রেসক্রিপশন রয়েছে বা কোনো লেটার প্যাড থাকবে, সেটার মধ্যে উনি ডিক্লেয়ার করবে যে এই ধরনের কোনো রোগ আপনার নেই। এটাই হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বন্ধুরা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু আবেদনই করা যাবে না। পঞ্চম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট অথবা এনআইডি, অর্থাৎ পাসপোর্ট না থাকলেও এনআইডি দিয়েও আবেদন করা যাবে, তবে টেকনিক্যালি আপনার পাসপোর্টটাই প্রয়োজন হবে। এখানে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন? কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার কাছে চাওয়া হচ্ছে, আর পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছাড়া আপনি আবেদন করতে পারছেন না, তাই টেকনিক্যালি আপনার পাসপোর্ট প্রয়োজনই হচ্ছে। এরপরে যে ডকুমেন্টসটি হচ্ছে থিসিস, তবে এটা সবার জন্য না, বা থিসিস প্রপোজাল এটা সবার জন্য না। যারা পিএইচডিতে আবেদন করবেন বা মাস্টার্সে আবেদন করবেন, কোর্সের যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে সেই প্রপোজালটাও কিন্তু আপনার প্রয়োজন হবে। এছাড়া যদি অতিরিক্ত ডকুমেন্ট, যেমন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, অভিজ্ঞতার সনদ রয়েছে বা কোনো অ্যাচিভমেন্ট রয়েছে, আপনার সিভি রয়েছে, রেফারেন্স লেটার রয়েছে, রেকমেন্ডেশন লেটার রয়েছে, এগুলো চাইলে আপনি অতিরিক্ত যুক্ত করে দিতে পারেন। এছাড়া যদি সোপ প্রয়োজন হয় সাবজেক্ট ওয়াইজ, সেটাও আপনি যুক্ত করে দিতে পারেন। এগুলো আপনার অ্যাপ্লিকেশনকে ভারী করবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বাড়িয়ে দিবে। আশা করি ডকুমেন্টসের ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসি আবেদন এবং এর প্রক্রিয়া। বন্ধুরা, আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি যেহেতু নিজে আবেদন করতে যাচ্ছেন, তাই এই প্রসেসটা জানাটা খুবই জরুরি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে বিশেষ ওয়েবসাইট রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবং এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আগে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফর্মটি আসবে, এই ফর্মটার মধ্যে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটি আইডি ক্রিয়েট করবেন এবং এখানে আপনার একটি ইমেল দিয়ে কনফার্ম করতে হবে। আইডি ক্রিয়েট হয়ে গেল এবং লগ ইন করে যেই স্কলারশিপে আপনি আবেদন করতে চান সেই স্কলারশিপে কিন্তু আপনি সিলেক্ট করে ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন বা সেখানে সাবমিট করে দিবেন, এবং সাবমিট করার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং ট্র্যাকিং নাম্বারও দেওয়া হবে, এবং এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ। সাবমিট করার ফর্মটি পেয়ে সেটা অবশ্যই পিডিএফ আকারে আপনার কাছে রাখবেন এবং ট্র্যাকিং নাম্বারটাও টুকে নেবেন, কারণ এই কাগজপত্রগুলো, অর্থাৎ যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আর যেগুলো আপনি আপলোড করেছেন মিনিস্ট্রির ওয়েবসাইটে, সেই সকল ডকুমেন্টস কিন্তু আপনাকে হার্ড কপি উইথ ফর্ম আপনাকে একটি A4 সাইজে করে কিন্তু জমা দিতে হবে। যে মরক্কোর সরকারি যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এসে আপনাকে লগ ইন করে আপনার বিস্তারিত ফর্ম তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে। ওয়েবসাইটটি সবসময় স্টেবল থাকে না, তাই কিছুটা সময় নিয়ে ওয়েবসাইটটি অ্যাক্সেস করার অনুরোধ। এবার আসি দ্বিতীয় স্টেপ। এই সকল কাগজপত্র, এতক্ষণ পর্যন্ত আপনি যে আবেদন করেছেন, ফর্ম পেয়েছেন, সকল কাগজপত্র সমেত একটি A4 সাইজে করে A4 সাইজ খামের উপরে আপনাকে এই ঠিকানাটা লিখতে হবে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ঠিকানা দিতে হবে প্রাপকের জায়গায়, আর প্রেরকের জায়গায় আপনার ঠিকানা, নাম এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, এবং কোন প্রোগ্রামে বা কোন স্কলারশিপে আবেদন করছেন সেটা উল্লেখ করে দিবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যে কোনো একটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন, আপনি দুটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। তার মানে অনার্সে আবেদন করতে চাইলে শুধু অনার্সে আবেদন করতে পারবেন, মাস্টার্স সহ আবেদন করতে পারবেন না, আর মাস্টার্সে আবেদন করলে শুধু মাস্টার্সেই আবেদন করতে পারবেন, অন্য কোনো কোর্সে আবেদন করতে পারবেন না। আশা করি এতটুকু ক্লিয়ার। এবং এই কাগজ এবং এই খামটি আপনার আমাদের মিনিস্ট্রির 2 নম্বর যে অভ্যর্থনা গেট রয়েছে সেটা দিয়ে প্রবেশ করে ভিতরে গিয়ে দেখবেন যে একটি বক্স রাখা রয়েছে, নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে। অন্য কোথাও জমা দিলে কিন্তু হবে না, এটাও কিন্তু জানিয়ে রাখছি। এই জমাটাকে অবশ্যই আপনাকে 15ই জুনের মধ্যেই করতে হবে, অর্থাৎ আপনার আবেদন সহ সকল কাগজপত্র রেডি করে অ্যাপ্লাই করে কাগজপত্র 15ই জুন 2025 সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে মিনিস্ট্রিতে গিয়ে জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই জমাটাকে আমি নিজে দিতে পারবো নাকি কারো মাধ্যমে দিতে হবে? নিজে দেওয়াই ভালো, কারো মাধ্যমেও দেওয়া যাবে। প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ঢাকার বাইরে থাকি, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে কারো আপনার কোনো রিলেটিভ যদি ঢাকায় থেকে থাকে তার মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি সরাসরি এসে দিতে পারেন। কুরিয়ার সার্ভিসের পরামর্শ আমি দেই না, কারণ হচ্ছে আপনি যে কুরিয়ার সার্ভিসকে আপনার খামটি দিচ্ছেন জমা দেওয়ার জন্য, তারা যে নির্দিষ্ট বক্সে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই।
তাই নিজে জমা দেওয়া বা আপনার কোনো ক্লোজ রিলেটিভস অথবা ফ্রেন্ডসের মাধ্যমে জমা দেওয়াটাই ভালো। এই ছিল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ মূলত যাচাই বাছাই করবে কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লিকেশনকে ভালোভাবে দেখে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে মিনিস্ট্রি একটি তালিকা প্রকাশ করে দিবে এবং সেই তালিকা অনুযায়ী আপনাকে পরবর্তী স্টেপও তারা বলে দিবে। এবং চতুর্থ স্টেপটি মূলত হচ্ছে ফাইনাল কনফার্মেশন। ফাইনাল কনফার্মেশন মূলত 31 জুলাই 2025-এর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং পরবর্তীতে যা যা স্টেপ রয়েছে সেটা মিনিস্ট্রি এবং এম্বাসি আপনাকে হেল্প করবে বা বিশ্ববিদ্যালয় আপনাকে হেল্প করবে। আর সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেডলাইন। বন্ধুরা, যেটা কিছুক্ষণ আগেই বললাম, এর ডেডলাইন, এর আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এর ডেডলাইন হচ্ছে 15 জুন 2025। অর্থাৎ 15 জুনের মধ্যে আপনাকে সকল আবেদন ডকুমেন্টস কমপ্লিট করে হার্ড কপি মিনিস্ট্রিতে গিয়ে জমা দিতে হবে। আর এটাও জানিয়ে রাখি, আপনি যে খামটি জমা দিচ্ছেন এই খামের উপরে কিন্তু অবশ্যই ট্র্যাকিং নাম্বারটাও উল্লেখ করবেন, অর্থাৎ কোন প্রোগ্রামে আবেদন করছেন, কোন স্কলারশিপে আবেদন করছেন এবং আপনার ট্র্যাকিং নাম্বারটাও দিয়ে দিবেন। এবং এই ট্র্যাকিং নাম্বারটা কিন্তু যখন আপনি মিনিস্ট্রিতে আবেদন করছেন তখনই কিন্তু আপনি পাবেন, এর আগে কিন্তু পাচ্ছেন না। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম মরক্কো স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।